হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আমরা কিডনি পড়ছিলাম, কিডনি স্ট্রাকচার আর ফাংশনাল ইউনিট নেফ্রন, সেটা আজকে আমরা পড়বো যে নেফ্রনের স্ট্রাকচারটা কি। তো তোমরা জানো যে কিডনি যে আমাদের যে মেন যে এক্সক্রিটরি অর্গ্যান, সেই এক্সক্রিটরি অর্গ্যানের স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল ইউনিট সেটা হচ্ছে আমাদের এই নেফ্রন, তাই তো? নেফ্রন মানে স্ট্রাকচারাল আর ফাংশনাল ইউনিট মানে কি না, একটা কিডনি অনেকগুলো নেফ্রন দিয়ে তৈরি হয়, যেখান থেকে কি হচ্ছে না কিডনি আমাদের মেন ইউরিন প্রোডাকশনে হেল্প করছে। তো নেফ্রনে মেন এই ইউরিনটা প্রোডাকশন হচ্ছে, হওয়ার পর সেটা কিডনির ইউরেটারের মাধ্যমে আমাদের ইউরিনারি ব্লাডারে গিয়ে এক্সক্রিট করছে। তাই জন্য নেফ্রনকে বলা হচ্ছে কিডনির স্ট্রাকচারাল আর ফাংশনাল ইউনিট। ওকে, এইবার প্রত্যেকটা কিডনিতে ইচ কিডনিতে অ্যারাউন্ড 1 লাখ নেফ্রন থাকে, ঠিক আছে? তাহলে ইচ কিডনি পজেস অ্যারাউন্ড 1 লাখ নেফ্রন, মানে আমাদের দুটো কিডনি মিলিয়ে অ্যারাউন্ড 2 লাখ নেফ্রন হয়। এবার ঠিক আছে, এবার নেফ্রনগুলো আমাদের রিজেনারেট করে না। রিজেনারেট না করার ফলে কি হচ্ছে, যখন এজিং এর সাথে সাথে আমাদের বিভিন্ন রেনাল ডিসঅর্ডার, নেফ্রনের অ্যামাউন্টটা কমে যাচ্ছে। সো কমে যাওয়ার ফলে কি হচ্ছে যে আমাদের বিভিন্ন ধরনের রেনাল ডিসঅর্ডার বা এক্সক্রিটরি ডিসঅর্ডার দেখা যাচ্ছে, ঠিক আছে? এইবার আমরা যখন কিডনি স্ট্রাকচারটা করছিলাম, আগের ভিডিওটায় আমি বলেছিলাম যে একটা ধরো কিডনি এরকম বিন শেপের হয়, এরকম বিন শেপের কিডনি হয়। এবার এই কিডনির আউটার দিকটা হচ্ছে কি বলেছিলাম আমি, কর্টেক্স। এই আউটার রিজিয়নটা হচ্ছে আমাদের কর্টেক্স, আর ভেতরে অনেকগুলো এরকম পিরামিডের মতো স্ট্রাকচার ছিল, এরকম পিরামিডের মতো স্ট্রাকচার ছিল। এই পিরামিডের মতো স্ট্রাকচারগুলোকে কি বলেছিলাম? রেনাল পিরামিড, তাই তো? এগুলোকে কি বলেছিলাম? এই রেনাল পিরামিড। রেনাল পিরামিড। তো এই রেনাল পিরামিডের ঠিক এইখানে আমাদের নেফ্রনসগুলো থাকে, তাই তো? এই রেনাল পিরামিডের ভেতর থাকে হচ্ছে আমাদের এই নেফ্রনসগুলো। আর এইখান দিয়ে বেরোচ্ছে আমাদের ইউরেটার, এইখান দিয়ে আমাদের ইউরেটার বেরোচ্ছে, মানে এইখান দিয়ে কি হচ্ছে, আমাদের ইউরিনটা তৈরি হচ্ছে, দিয়ে মাইনর ক্যালিক্স, মেজর ক্যালিক্স, পেলভিস দিয়ে সেইখান দিয়ে আমাদের ইউরেটার দিয়ে ইউরিনটা বেরিয়ে যাচ্ছে। তো এইগুলো আমরা আগের ভিডিওটাতে কভার করে নিয়েছি। এইবার আমি আজকে যেখান থেকে ভিডিওটা শুরু করব সেটা হচ্ছে এই কর্টেক্স আর মেডুলা। এই যে মেডুলা, এইটার জাংশন মানে এই রেনাল পিরামিড, এইখানটাকে আমি আজকে ফলো করছি, ঠিক আছে? মানে কি, আমি এই বাইরের রিজিয়নটা ধরেছি কর্টেক্স, আর ভেতরের রিজিয়নটাকে ধরেছি মেডুলা। ওকে, তাহলে আমি তোমরা একটা আসপেক্ট পেয়ে গেলে যে আমি কোন জায়গাটা কিডনির পড়াচ্ছি। তো এইবার দেখা যাক যে নেফ্রনের স্ট্রাকচারটাই আমরা যদি চলে যাই, তাহলে নেফ্রনের স্ট্রাকচার আমরা নেফ্রনটা কোথায় পেলাম না, ঠিক রেনাল পিরামিডে কর্টেক্স আর মেডুলাকে ইনভেট করছে এই নেফ্রন, ঠিক আছে? এবার যদি আমি নেফ্রনের স্ট্রাকচারে চলে যাই না, নেফ্রনের স্ট্রাকচারে আমরা যখন যাব, আমরা মেনলি নেফ্রনে দুটো পার্ট পাবো, ঠিক আছে? তাহলে আমরা ধরো নেফ্রনের স্ট্রাকচারটা দেখছি, তাহলে আমরা স্ট্রাকচারে মেনলি দুটো রিজিয়ন পাচ্ছি। একটা হচ্ছে কি না আমাদের ম্যালপিজিয়ান কর্পাসল, আর একটা কি পাচ্ছি আমি, রেনাল টিউবিউল। ওকে, তো ম্যালপিজিয়ান কর্পাসল আর রেনাল টিউবিউল যে তৈরি হচ্ছে আমাদের এই নেফ্রন। এইবার ম্যালপিজিয়ান কর্পাসলের দুটো পার্ট আছে, সেই দুটো পার্ট কি কি না, সেই দুটো পার্ট হচ্ছে, একটা হচ্ছে আমাদের গ্লোমেরুলাস, আর 2 নম্বর হচ্ছে বাউম্যানস ক্যাপসুল। ওকে, তাহলে ম্যালপিজিয়ান কর্পাসল মানে নেফ্রন দুটো স্ট্রাকচার দিয়ে তৈরি হচ্ছে, একটা ম্যালপিজিয়ান কর্পাসল আর রেনাল টিউবিউল, আর ম্যালপিজিয়ান কর্পাসল তৈরি হচ্ছে গ্লোমেরুলাস আর বাউম্যানস ক্যাপসুল দিয়ে। এবার এই গ্লোমেরুলাসটা হচ্ছে আমাদের বডির একটা বেশ ভাইটাল, খুব ফেমাস একটা রিজিয়ন, যেটাকে আমরা বলি ফেনেস্ট্রেটেড ক্যাপিলারি। ফেনেস্ট্রেটেড ক্যাপিলারি মানে কি না, ক্যাপিলারি মানে তোমরা জানো এরকম একটা
মেশ লাইক নেটওয়ার্ক, ঠিক আছে, এরকম একটা মেশ লাইক জালিকা, ব্লাড ভেসেলের জালিকা। এবার এখানে কি হয়, প্রচুর পোর্স থাকে, এরকম পোর্স থাকে, সেই জন্য একে বলা হয় ফেনাস্ট্রেটেড ক্যাপিলারি। এটা হচ্ছে আমাদের ঠিক এই ফেনাস্ট্রেটেড এইখানে দেখা যাচ্ছে গ্লোমেরুলাসটা। মানে কি করছে, এইখান দিয়ে ব্লাডটা যখন যাচ্ছে, মেনলি গ্লোমেরুলাসের কাজ হচ্ছে সেই ব্লাডটাকে ফিল্টার করা, মানে কি অ্যাজ আ ছাঁকনি হিসাবে কাজ করে। মানে ধরো এইরকম যদি একটা মেশওয়ার্ক থাকে, এরকম একটা ছাঁকনির মতো স্ট্রাকচার আছে, সেখান দিয়ে আমি যদি কিছু পাস করাই, তাহলে কি হবে, সেটা ফিল্টার হয়ে যাবে। মানে ব্লাডে যদি কোনো টক্সিক অ্যামাউন্ট যদি যেগুলো বেশি থাকে, সেইগুলো এখানে ফিল্টার হয়ে গিয়ে ইউরিনে চলে যাবে, আর সেখান থেকে ব্লাডটা পিউরিফাইড হয়ে নেক্সট পার্ট দিয়ে আমাদের চলে যাচ্ছে। মানে কি করছে, ফিল্ট্রেশনের কাজ করছে। তো আমরা এখান থেকে কি পাচ্ছি, ফিল্ট্রেশনের কাজ করছে, তাই তো। তাহলে আমাদের ফিল্ট্রেশনের কাজ করছে কি, গ্লোমেরুলাস। আর সেই গ্লোমেরুলাসটাকে কভার করে আছে বা সারাউন্ড করে আছে হচ্ছে আমাদের বাউম্যানস ক্যাপসুল, যেটা করছে কোনটা, যেটা হচ্ছে আমাদের এই কালো বর্ডারটা। তাহলে এইটা হচ্ছে আমাদের গ্লোমেরুলাস, এইটা হচ্ছে আমাদের গ্লোমেরুলাস, আমি এখানে জি দিয়ে ট্রান্সফার করছি গ্লোমেরুলাস। আর এই যে বাইরের যে আউটার যে কভারিংটা আছে, যেটা গ্লোমেরুলাসকে ঘিরে আছে, সেইটা হচ্ছে আমাদের বাউম্যান ক্যাপসুল, ঠিক আছে। তাহলে তোমরা বললে গ্লোমেরুলাসটা একটা ব্লাড ক্যাপিলারি, তাহলে ব্লাড ক্যাপিলারিজটা আসছে কোত্থেকে না, ব্লাড ক্যাপিলারিজটা আসছে হচ্ছে আমাদের এই দুটো আর্টারি, যেটা হচ্ছে কি, একটা হচ্ছে আমাদের অ্যাফারেন্ট আর্টেরিয়ল, অ্যাফারেন্ট আর্টেরিয়ল যেটা কি করছে, এই গ্লোমেরুলাসটাকে অরিজিনেট করছে। আর এই গ্লোমেরুলাসটা ড্রেন হচ্ছে কোথায় না, আমাদের ইফারেন্ট আর্টেরিয়লে, ইফারেন্ট আর্টেরিয়ল দিয়ে ড্রেন হচ্ছে। তাহলে গ্লোমেরুলাস হচ্ছে একটা ব্লাড ক্যাপিলারিজ বিটুইন টু আর্টারিজ। আমরা এতদিন কি জানতাম, ক্যাপিলারিজ ফর্মেশন হয় একটা আর্টারি আর একটা ভেনের মধ্যে, কিন্তু এইটা হচ্ছে এমন একটা ক্যাপিলারি যেটা তৈরি হচ্ছে দুটো আর্টেরিয়াল মাঝে, একটা হচ্ছে অ্যাফারেন্ট আর্টেরিয়াল, একটা হচ্ছে ইফারেন্ট আর্টেরিয়াল। তো সেই জন্য গ্লোমেরুলাস খুব একটা ইম্পর্টেন্ট স্ট্রাকচার, যেটা কিনা দুটো আর্টারিজের মধ্যে একটা ক্যাপিলারি বেড। ওকে, এইবার তোমরা যদি ছবিটাকে ভালো করে দেখো, অ্যাফারেন্ট আর্টেরিয়াল আর ইফারেন্ট আর্টেরিয়ালের ডায়ামিটারটা সমান নয়। মানে কি, অ্যাফারেন্ট আর্টেরিয়ালের ডায়ামিটারটা যতটা, এই অ্যাফারেন্ট আর্টেরিয়ালের ডায়ামিটারটা যতটা, ইফারেন্ট আর্টেরিয়ালের ডায়ামিটারটা ঠিক ততটা না, ঠিক আছে। এটার ডায়ামিটার অনেক কম। কারণ কি না, যে পরিমাণ ব্লাড এখানে ঢুকছে সেই পরিমাণ ব্লাড কিন্তু বেরাতে পারছে না, ঠিক আছে। তার ফলে কি হচ্ছে না, এখানে একটা পজিটিভ প্রেশার তৈরি হচ্ছে, এইখানে একটা পজিটিভ প্রেশার তৈরি হচ্ছে, যেটাকে বলছি কি আমরা ফিল্ট্রেশন প্রেশার বা গ্লোমেরুলার ফিল্ট্রেশন প্রেশার। এটা অ্যারাউন্ড তোমার এই 60 mm অফ এইচজির কাছাকাছি হয়, 60 mm অফ এইচজির কাছাকাছি হচ্ছে এই গ্লোমেরুলার ফিল্ট্রেশন প্রেশারটা, ঠিক আছে। ওকে, তো এটা তো গেল ম্যালপিজিয়ান কর্পাসেল, তার গ্লোমেরুলাসটাকে ঘিরে আছে বাউম্যানস ক্যাপসুল, যেটা হচ্ছে নেফ্রনের ফার্স্ট পার্ট। ওকে, এরপর আমরা রেনাল টিউবিলে যদি চলে যাই, এটা আমাদের সেকেন্ড পয়েন্ট, রেনাল টিউবিউল। সেটাই আমরা কতগুলো স্ট্রাকচার পাবো, একটা পাবো হচ্ছে পিসিটি বা প্রক্সিমাল কনভিউলেটেড টিউবিউল, কনভিউলেটেড টিউবিউল। 2 নম্বর আমরা পাবো হেনলি লুপ বা লুপ অফ হেনলি, লুপ অফ হেনলি। আর 3 নম্বর আমরা পাবো ডিসিটি বা আমাদের যে কনভিউলেটেড টিউবিউল আছে। আর 4 নম্বর আমরা পাচ্ছি কালেক্টিং ডাক্ট, তাই তো, কালেক্টিং ডাক্ট। ওকে, তো আমরা রেনাল টিউবিউল কটা পাচ্ছি, 4টে, মেনলি প্রক্সিমাল কনভিউলেটেড টিউবিউল, লুপ অফ হেনলি, ডিসিটি আর কালেক্টিং টিউবিউল। ওকে, তো এইবার এই স্ট্রাকচারগুলো দেখা যাক। এইবার ঠিক নেফ্রনের ম্যালপিজিয়ান কর্পাসেলের পর যে ডাক্টাল রিজিয়নটা তৈরি হচ্ছে, এইখানে যে ডাক্টাল রিজিয়নটা দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে আমার প্রক্সিমাল কনভিউলেটেড টিউবিউল বা পিসিটি, ঠিক আছে। একদম ঠিক বাউম্যানস ক্যাপসুল থেকে যে স্ট্রাকচারটা বেরোচ্ছে, মানে এইখানে যে স্ট্রাকচারটা আছে। ওকে, এবার পিসিটিটা রান করে আমাদের কর্টেক্সকে ইনভেট করে মেডুলায় যাচ্ছে, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের এই রিজিয়নটা হচ্ছে কর্টেক্স, আর এই রিজিয়নটা হচ্ছে মেডুলা। তো এখান দিয়ে ডাউন করছে, এই যে এখানে রান ডাউন করছে, করতে করতে এইখানটা কি হচ্ছে, খুব থিন একটা স্ট্রাকচার তৈরি করছে। দেখো খুব থিন, খুব থিন, এখানটা খুব থিন। এই থিন হয়ে গিয়ে ওরা মেডুলাকে ইনভেট করছে, তাই তো। এই যে লুপ যে রিজিয়নটা, এইটাকে বলা হচ্ছে লুপ অফ হেনলি, লুপ অফ হেনলি। এইবার এই লুপ অফ হেনলির দুটো রিজিয়ন আছে,
একটা কি না, একটা হচ্ছে এই ডিসেন্ডিং লুপ, একটা হচ্ছে এই ডিসেন্ডিং লুপ, আর একটা হচ্ছে এই অ্যাসেন্ডিং লুপ। অ্যাসেন্ডিং লুপ, তাহলে হেনলি লুপে দুটো রিজন কি, একটা হচ্ছে ডিসেন্ডিং লুপ অফ হেনলি আর একটা হচ্ছে অ্যাসেন্ডিং লুপ অফ হেনলি। তাহলে তোমরা স্ট্রাকচারটা দেখে বুঝতে পারছো যে ডিসেন্ডিং লুপ অফ হেনলিটা হচ্ছে ভেরি থিন, সেই জন্য এটাকে বলা হয় থিন সেগমেন্ট অফ হেনলি লুপ। এটাকে কি বলা হচ্ছে, থিন সেগমেন্ট, থিন সেগমেন্ট অফ হেনলি লুপ। আর অ্যাসেন্ডিং লুপটার স্ট্রাকচারটা অনেকটা বড় ডায়ামিটার হয়, তাই জন্য একে বলা হয় থিক সেগমেন্ট অফ হেনলি লুপ। ঠিক আছে, হেনলি লুপ। এইবার হেনলি লুপটা কনভার্ট করছে আবার কর্টেক্সে চলে আসছে। ঠিক আছে, মেডুলাকে ইনভার্ট করে আবার কর্টেক্সে চলে আসছে। কর্টেক্সে এসে গ্লোমেরুলাসের কাছাকাছি ও আবার একটা স্পেশাল স্ট্রাকচার তৈরি করছে। ঠিক আছে, এই স্ট্রাকচারটা আমি পরে আসছি। যখন স্ট্রাকচারটা তৈরি করছে তখন দেখো এই ডায়ামিটারটা আবার বেড়ে গেছে, তখন এটাকে বলা হচ্ছে ডিসিটি বা ডিস্টাল কনভলিউটেড টিউবিউল, যেটা হচ্ছে এইখান থেকে শুরু হচ্ছে। ওকে, যেটা হচ্ছে ডিসিটি রান করছে, ডিসিটি রান করছে, এই ডিসিটি রান করছে, ডিসিটি রান করতে করতে আমার কোথায় এলো না কালেক্টিং টিউবিউলে। এটা হচ্ছে আমার কালেক্টিং টিউবিউল। কালেক্টিং টিউবিউল, তাই তো, কালেক্টিং টিউবিউল। তাহলে কি হচ্ছে আমাদের নেফ্রনের স্ট্রাকচারটা, ফার্স্টে আসছে একটা আমাদের ছাঁকনির মতো স্ট্রাকচার যেটা হচ্ছে গ্লোমেরুলাস, যেটা হচ্ছে ফেনেস্ট্রেটেড ক্যাপিলারি। তার উপর একটা কাপ লাইক স্ট্রাকচার যেটা সারাউন্ড করে আছে, সেটা হচ্ছে বাউম্যানস ক্যাপসুল। সেই বাউম্যানস ক্যাপসুল থেকে একটা ডাক্টাল রিজিয়ন বেরোচ্ছে যেটা হচ্ছে প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউল। সেই প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউলটা মেডুলায় রান করছে, মেডুলায় রান করে একদম থিন হয়ে যাচ্ছে, সেই থিনটাকে বলা হচ্ছে থিন সেগমেন্ট অফ হেনলি লুপ। আর যখন ওটাকে অ্যাসেন্ড করছে তখন ওটাকে বলছে থিক সেগমেন্ট অফ অ্যাসেন্ডিং লুপ। সেইটা যখন গ্লোমেরুলাসের কাছাকাছি আসছে এসে একটা স্পেশাল স্ট্রাকচার তৈরি করছে, যেটা আমি আসছি পরে। তারপর তৈরি করছে কি ডিসিটি বা ডিস্টাল কনভলিউটেড টিউবিউল। সেই ডিস্টাল কনভলিউটেড টিউবিউল রান করছে কোথায়, কালেক্টিং ডাক্টে, দিয়ে কালেক্টিং ডাক্টটা কোথায় বেরোচ্ছে, রেনাল প্যাপিলা বা রেনাল পেলভিসে। ওকে, এইবার এই যে স্পেশাল স্ট্রাকচারটা সেটার নামটা কি, সেইটার নাম হচ্ছে জাক্সটা গ্লোমেরুলার অ্যাপারেটাস। জাক্সটা গ্লোমেরুলার অ্যাপারেটাস, তাই তো। এবার এই জাক্সটা গ্লোমেরুলার অ্যাপারেটাস আমাদের যে কিডনির ফাংশন বা নেফ্রনের মেনলি ফাংশনে রেগুলেট করতে হেল্প করে। তাহলে এই জাক্সটা গ্লোমেরুলার অ্যাপারেটাস কি করছে, জাক্সটা গ্লোমেরুলার অ্যাপারেটাস মেনলি আমাদের নেফ্রনের যে ফাংশন, নেফ্রনের ফাংশনটাকে রেগুলেট করছে। এটা কি কি দিয়ে তৈরি হচ্ছে না, স্পেশালি তিনটে সেল দিয়ে তৈরি হয়। একটা হচ্ছে গ্রানুলার সেল, দু নম্বর হচ্ছে ম্যাকুলা ডেন্সা, আর হচ্ছে আমাদের ইন্টারমিডিয়েট সেল দিয়ে, ইন্টারমিডিয়েট সেল দিয়ে। ওকে, তো এটা কি করছে, আমাদের নেফ্রনের এই ফাংশনটাকে রেগুলেট করছে, সেটা হচ্ছে জাক্সটা মেডুলারি অ্যাপারেটাস। ওকে, এইবার এই অ্যাফারেন্ট আর্টেরিয়ল থেকে একটা, এই অ্যাফারেন্ট আর্টেরিয়ল থেকে আরেকটা ব্লাড ভেসেল বা ব্লাড আর্টেরিয়ল সেটা রান করে কি করে না, এই যে পিসিটি বা যে আমাদের রেনাল টিউবিউল আছে সেটাকে পেরিফেরি করে না, এইরকম পেরিফেরি করে রান করে। ওকে, এইবার হেনলি লুপে এটা খুব ডেন্সড হয়ে যায়, এই ব্লাড ভেসেলটা খুব ডেন্সড হয়ে রান করে, দিয়ে আবার এখানে এসে সারা নেফ্রন জুড়ে রান করছে। ঠিক আছে, এই যে ব্লাড ভেসেল, যে একটা ক্যাপিলারি নেটওয়ার্ক যেটা পুরো রেনাল টিউবিউলকে ঘিরে আছে, সেইটাকে বলা হচ্ছে কি, সেটাকে বলা হয় পেরিটিউবিউলার ক্যাপিলারি, পেরিটিউবুলার ক্যাপিলারি বলা হচ্ছে এইটাকে। ঠিক আছে, এই পেরিটিউবুলার ক্যাপিলারি কিসে হেল্প করছে না, এই পেরিটিউবুলার ক্যাপিলারি আমাদের মেনলি ইউরিনের ওয়াটার কনসেন্ট্রেশনটাকে ডিটারমাইন করে। তাহলে পেরিটিউবুলার
ক্যাপিলারির কাজ হচ্ছে না মেনটেনিং ইউরিন কনসেন্ট্রেশন, ঠিক আছে, ইউরিন কনসেন্ট্রেশন। ওকে ইউরিন পেরিটিউবুলার ক্যাপিলারিজ দেখলাম। এইবার আমি এতক্ষণ ধরে যে টাইপ অফ নেফ্রনটা পড়াচ্ছিলাম সেটা হচ্ছে কর্টিক্যাল নেফ্রন। কেন কর্টিক্যাল নেফ্রনটা কারণ হচ্ছে কি না, দেখো এর বেশিরভাগ পোর্শনটাই, মানে দেখো গ্লোমেরুলাস, ম্যালপিজিয়ান কর্পাসেল, তার অলমোস্ট বেশিরভাগ পোর্শন রেনাল টিউবিউলটা কর্টিক্যাল রিজিয়নে আছে, আর খুব কম পোর্শন যেটা লুপ অফ হেনলিটা শুধু মেডুলাতে ইনভেট করছে। এইরকম নেফ্রন আমাদের বডিতে থাকে অ্যারাউন্ড 70%, যেটাকে বলছি আমরা কর্টিক্যাল নেফ্রন। ওকে, আর একটা ধরনের নেফ্রন পাওয়া যায়, সেটাকে আমরা কি বলি, সেটাকে আমরা বলি জাক্সটা মেডুলারি নেফ্রন, যেটাকে আমরা বলি জাক্সটা মেডুলারি নেফ্রন। এটা অ্যারাউন্ড আমাদের 30% থাকে, অ্যারাউন্ড আমাদের কত বডিতে 30% থাকছে। এটা কি হয়, জাক্সটা মেডুলারি নেফ্রনটা কর্টিক্যাল নেফ্রনের সাথে কিভাবে ডিফারেন্ট করছে সেটা হচ্ছে, এইটা নেফ্রনটা যেমন কর্টিক্যাল রিজিয়নে একদম আপার রিজিয়নে আছে, এটা থাকে একেবারে ঠিক কর্টিকোমেডুলারি জাংশনে থাকে এর ম্যালপিজিয়ান কর্পাসেলটা দিয়ে পিসিটি যাচ্ছে, গিয়ে এই লুপ অফ হেনলি বা মেন যে রেনাল টিউবুলের ডাক্ট রিজিয়নটা, সেটা বেশিরভাগই থাকে হচ্ছে আমাদের এই মেডুলারি রিজিয়নে থাকে। ওকে, এবার এই ডিসিটি যাচ্ছে এখান দিয়ে এটা কালেক্টিং টিউবুলে চলে যাচ্ছে, এই কালেক্টিং টিউবুলে চলে গেল, এইখান দিয়ে কালেক্টিং টিউবুলে চলে গেল। দেখো এর বেশিরভাগ পোর্শনটি থাকছে কোথায়, আমার মেডুলারি রিজিয়নে থাকছে, কর্টিক্যাল রিজিয়নে খুব কম রিজিয়নটাই থাকছে। তো সেই জন্য এটাকে বলা হয় জাক্সটা মেডুলারি নেফ্রন। আর এর যে ব্লাড ভেসেল, যে ব্লাড ক্যাপিলারিজ গুলো থাকে, সেইখান থেকে যেমন অ্যাফারেন্ট, এখানেও যেমন ছিল অ্যাফারেন্ট আর্টেরিয়াল ঢুকছে, এখান দিয়ে ইফারেন্ট আর্টেরিয়াল বেরোচ্ছে, আবার ওখানেও যেমন পেরিটিউবুলার ক্যাপিলারি নেটওয়ার্ক ছিল, সেই পেরিটিউবুলার ক্যাপিলারি নেটওয়ার্ক এইখানেও থাকছে। কিন্তু এইখানে একটা স্পেশাল স্ট্রাকচার এই জাক্সটা মেডুলারি নেফ্রনে দেখা যায়। পেরিটিউবুলার ক্যাপিলারি কি করে, এইখান থেকে আরেকটা ব্লাড ক্যাপিলারি নেটওয়ার্ক ওরা ঠিক এই হেনলি লুপের একদম প্যারালালি রান করে, ঠিক এই হেনলি লুপের প্যারালালি রান করে ওটা আবার আমাদের ভেনের সাথে কানেক্ট হয়। এই যে স্ট্রাকচার, মানে এই যে ব্লাড ভেসেলের যে ক্যাপিলারিটা তৈরি করলো, এটাকে বলা হচ্ছে ভাসা রেক্টা। ওকে, এই ভাসা রেক্টার একটা বিশাল বড় ফাংশন আছে ইন কেস অফ আমাদের ইউরিন ফর্মেশন। মানে কি হয়, ইউরিনের অসমোলারিটিটা ডিপেন্ড করে এই ভাসা রেক্টার ফাংশনের ওপর, ঠিক আছে। তাহলে কি হচ্ছে না, জাক্সটা মেডুলারি নেফ্রনের ক্ষেত্রে পেরিটিউবুলার ক্যাপিলারিটা মেডুলারি রিজিয়নে একটা বিশাল লুপ অফ হেনলির একটা প্যারালাল ক্যাপিলারি বেড তৈরি করছে, যেটাকে বলা হচ্ছে ভাসা রেক্টা। ওকে, তো জাক্সটা মেডুলারি নেফ্রন আমাদের থাকছে অ্যারাউন্ড 30%। তো আশা করছি নেফ্রনের স্ট্রাকচারটা তোমাদের কাছে ক্লিয়ার। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, আর কেমন লাগছে কমেন্টে জানিও। আর এরকম আরো ভিডিও আসতে থাকবে, তো স্টে টিউন উইথ আস। চলো।